মনে করো একটি হেলানো সমতল বরফে তৈরি, যেরকম ছবিতে দেখা যাচ্ছে, এবং সেটা খুব পালিশ, একেবারে মসৃণ। সেটা বলার কারণ হচ্ছে যে আমি এখনই কাজে লাগাবো এই মসৃণতাটাকে, যাতে কোনো তাতে সংঘর্ষ না থাকে আর কি, বা ফ্রিকশন না থাকে সেরকম। একটি 10 কিলোগ্রাম ভরের বরফের ইট, সেটিও খুব পালিশ করা, এই সমতলটির উপরে বসানো আছে। ধরে নেব বরফের সঙ্গে বরফের সংঘর্ষণ তুচ্ছ, আর হেলানোর পরিমাণটি 30 ডিগ্রি। এই বরফের ইঁটটির গতিবিধি কি হবে সেটাই আমাদের আলোচনার বিষয়। ছবিতে যেমন দেখা যাচ্ছে যে ওই ইঁটটির ভর কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটির ওপরে পৃথিবীর আকর্ষণ নিচের দিকে কাজ করছে। সেই বলটিকে আমরা দেখাচ্ছি একটা উলন রেখা বা একটা ভার্টিক্যাল লাইন, তীরওয়ালা, নিচের দিকে যাচ্ছে। এটার মান হবে mg, যেটার m হচ্ছে মাস এবং g হচ্ছে মহাকর্ষের টান। তো প্রথমে দেখা যাক কি কি বল এই ইটটির উপরে কাজ করছে। মহাকর্ষ বলটির কথা আমরা অলরেডি বললাম, যে ওটা খাড়া নিচ দিকে টানছে এবং তার মান হলো ওই 10 কিলো ভর, তার সঙ্গে মহাকর্ষের ত্বরণ যা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, তার গুণফল অর্থাৎ 98 নিউটন, এবং সেটা নিচ দিকে। এবারে এই মহাকর্ষ বলটিকে বাঁকানো সমতলের সমান্তরাল এবং তার সমকোণে, এই দুটো অংশে ভেঙে নেওয়া যাক, যেমন আমরা আগের ভিডিওতে করেছি সেইটাই আমরা করছি। তাদের নাম দেওয়া যাক এফ সাব জি, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষের বল, তার একটা সমান্তরাল, যেটা ওই দুটো দাঁড়ি দিয়ে বোঝানো যাচ্ছে, এবং একটি পারপেন্ডিকুলার বা লম্ব, এই বাঁকানো সমতলটির, সেটি তাকেই বলা হচ্ছে এফ সাব জি পারপেন্ডিকুলার। এই দুটি অংশে আমরা ওটা ভেঙে নিচ্ছি। আর গত ভিডিওতে আমরা দেখেছি যে এফ জি এবং এফ জি পারপেন্ডিকুলার এবং এফ জির মধ্যেকার কোণটি হচ্ছে ওই ভূপৃষ্ঠ বাঁকানো সমতলের কোণের সমান, অর্থাৎ এখানে 30 ডিগ্রি। সেটা ওপরের তথ্যগুলির সাহায্যে এই এফ জি পারপেন্ডিকুলার এবং এফ জি প্যারালালের মান নির্ণয় করা যেতে পারে সহজেই। ওপরের এই ছবিটা থেকে অথবা গত ভিডিও থেকে আমরা যেরকম ত্রিকোণমিতি, খুবই সামান্য ত্রিকোণমিতি ব্যবহার করতে হয়েছে বা প্রয়োগ করে দেখানো যায় যে এফ জি পারপেন্ডিকুলার যেটি, সেটি হচ্ছে এই 98 মানে mg কোসাইন 30 ডিগ্রি নিউটন। এবং যেহেতু কোসাইন 30 ডিগ্রি হচ্ছে 3 বর্গমূলকে 2 দিয়ে ভাগ করলে যা তাই, কাজেই এটাকে আরেকটু সহজ করে লেখা যেতে পারে যে 98 কে স্কোয়ার রুট অফ 3/2 কোসাইন এর ভ্যালুটা বসিয়ে তত নিউটন। এবং এই 98 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 49, কাজেই 49 কে স্কোয়ার রুট অফ 3 বা 3 বর্গমূল দিয়ে গুণ করলে যত হয়, 3 বর্গমূল তোমরা জানো 1.732, এটা যদি গুণ করে নাও তাহলে যে ফলটি পাবে তত নিউটন হচ্ছে এই
এই এফ জি পারপেন্ডিকুলার এর পরিমাণ, এবং ঠিক একইভাবে এফ জি পারপেন্ডিকুলার এর পরিমাণ হচ্ছে 98 সাইন 30 ডিগ্রি নিউটন, এবং সাইন 30 ডিগ্রি যেহেতু অর্ধেক সেই জন্য এটি হচ্ছে 49 নিউটন। যেহেতু ইঁটটি শক্ত বরফের উপরে রয়েছে সেই জন্যে মানে আমরা আগে যে নর্মাল ফোর্স বা স্বাভাবিক বলের কথা বলেছিলাম সেটি এখানে কাজ করছে, এবং সেটি এই লম্ব এই বাঁকানো সমতলটির উপরে একটা 90 ডিগ্রির কোণ যদি আঁকি তাহলে সেটা যেদিকে মাথা উঁচু করে উঠবে সেই দিকে সেই বলটি রয়েছে। বরফের সমতলের প্রতিক্রিয়া আর কি এটা, এই মহাকর্ষের যে এই অংশটি পারপেন্ডিকুলার অংশটি, তার জন্য বরফ সমতলের প্রতিক্রিয়ায় সাধারণ বলটি হচ্ছে এফ জি পারপেন্ডিকুলারের সমান মানের এবং উল্টো দিকে ফেরানো, সেই জন্য ওটা কাটাকাটি হয়ে যাচ্ছে এবং বরফের টুকরোটা মোটেই নিচের দিকে যাওয়ার তার কোনো লক্ষণ নেই, ওপর দিকেও সে উঠছে না, নিজের জায়গায় রয়েছে, কারণ এই দুটো বল সমান এবং উল্টো দিকে কাটাকুটি হয়ে যাচ্ছে। যদি বরফ সমতলের সঙ্গে মধ্যে কোনো সংঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স না থাকে, এবং আমরা এখানে ধরে নিচ্ছি নেই, পরে আমরা সেটাও আলোচনা করব কিন্তু এখানে ধরছি না সেটা, তাহলে ওই এফ প্যারালাল যেটা হচ্ছে সমান্তরাল ভাবে ওই সমতলটির বরফের সমতলটির সঙ্গে সমান্তরাল, সেটির মান হচ্ছে 49 নিউটন, এবং এর প্রভাবে ইঁটটি পিছলে নিচের দিকে নামবে বাঁকানো সমতল বরাবর বা হেলানো সমতল বরাবর বলতে পারো। এই চলার হিসেব কষা যাক। সমতল বেয়ে নিচে নামার ত্বরণটা পাওয়া যাবে এই এফ জি প্যারালালকে ভর দিয়ে ভাগ করলে, আর সেই ত্বরণটিকে আমি বলছি এ প্যারালাল, সেটি ভেক্টর, সেই জন্য তার ওপরে একটি তীর আঁকা হয়েছে এবং তার দিকটি হচ্ছে এই বরফের যে সমতলটি বাঁকানো তার সমান্তরাল। আচ্ছা, সেটি হচ্ছে কত? 49 নিউটন হচ্ছে তার এই বলটি, তাকে 10 কিলোগ্রাম ভর দিয়ে ভাগ করতে হবে এবং আমরা পাচ্ছি 4.9 মিটার পার সেকেন্ড। যদি এই পিছলে নাবাটা না দেখা যেত তাহলে বুঝতে হতো আরেকটি বল ইটের উপরে কাজ করছে, যা এই এফ পারপেন্ডিকুলার এর সমান পরিমাণ এবং উল্টো দিকে। আর সেটাই আমরা বেশিরভাগ সময় দেখব যে অনেক সময় বরফে না হয়ে যদি অন্য জিনিস দিয়ে তৈরি হতো এই ইট এবং এই সমতলটি, তাহলে সেটি কিন্তু চট করে পিছলে পড়বে না, সে আটকে থাকবে। এবং আমরা পরের ভিডিওতে ওই অবস্থার আলোচনা বিশদভাবে করব। সেটি কেন হয় তার কারণ আমরা যেটাকে সমতল বলছি সেটাকে যদি আতশ কাঁচ দিয়ে কিংবা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, দেখবে সেটা যথেষ্ট এবড়ো খেবড়ো, এবং সেই এবড়ো খেবড়ো দুটো সমতল যখন একে অন্যের কাছাকাছি লেগেই রয়েছে তখন তারা আটকে থাকে এবং বেশ খানিকটা জোর না দিলে